হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, অনেক দিন ধরে আমাদের রাজ্যের পরীক্ষার সরকারি চাকরির পরীক্ষাগুলো না হওয়ার জন্য অনেক স্টুডেন্টই হচ্ছে কি হয়েছে সেন্ট্রালের পরীক্ষার দিকে ফোকাস করেছে। এবং এই ভিডিওটা প্রথমে বলে দিতে চাই, যারা অলরেডি সেন্ট্রালের চাকরির জন্য পড়াশুনো করছো, যাদের বয়স আছে এখনও, যাদের বয়স 25, 26, 27, যাদের বয়স এখনও আছে রেলের পরীক্ষা দেওয়ার জন্য, স্টাফ সিলেকশনের পরীক্ষা দেওয়ার জন্য, তাদের এই ভিডিওটা ভাই না দেখলেও চলবে। তোমরা যে প্রিপারেশান যেভাবে নিয়ে যাচ্ছ সেইভাবে নাও। স্টেটের পরীক্ষা তোমার ওই প্রিপারেশান নিলেই হয়ে যাবে, ওর জন্য আলাদা করে কোনো প্রিপারেশান নেওয়ার দরকার নেই। যখন তুমি কোনো পরীক্ষার ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে যাবে, যেখানে বাংলা এবং ইংলিশে ডেসক্রিপটিভ লিখতে হবে, তখন তুমি তার জন্য আলাদা করে প্রিপারেশান নেবে। না হলে কোনোভাবেই এইখানে যে কথাগুলো আমি বলবো সেগুলোর জন্য তুমি সেগুলো সেইভাবে স্ট্র্যাটেজি নিয়ে তুমি সেন্ট্রালের যেভাবে পড়াশুনো করছিলে সেটাকে ছেড়ে আবার এখানে পড়াশুনো শুরু করবে, এটা কিন্তু ভাই একদমই করবে না। ঠিক আছে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই ভিডিওটা তাদের জন্য যাদের বয়সটা 30 পেরিয়ে গেছে, বা বর্তমান সময়ে সরকারের একটা ঘোষণা এবং তার নোটিফিকেশানও আছে যে সরকারি চাকরির ক্ষেত্রে বয়স 5 বছর ছাড় দেওয়া হয়েছে, যেখানটাতে মোটামুটি ABCD গ্রুপের জন্য তুমি 44-45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারো। কিন্তু ওটা কোনো জাস্টিফাইড, তুমি 45 বছর বয়স পর্যন্ত প্রিপারেশান নেবে, এটা কিন্তু কোনো মানে যুক্তিযুক্ত কথা নয় আমার কথা অনুযায়ী। তো সেক্ষেত্রে যদি তোমার মনে হয় তুমি কোথাও কাজ করছো, কাজ করতে করতে একটা প্রিপারেশান নিতে পারবে, সেই স্কোপ তোমার মধ্যে আছে, সেটা তুমি করতে চাইছো, এবং বর্তমান সময়ে যেটা হচ্ছে সেন্ট্রাল এবং আমাদের স্টেটের পে কমিশন দেওয়ার ফলে হয়তো বেতন বৈষম্যটা কিছুটা হলেও ঘটতে পারে, এটা আশা করছি। পরবর্তীকালে যদি না ঘটে সেটা আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এই রাজ্যে এইভাবে চলে এসেছে। হঠাৎ করে যদি বেতন বৈষম্য সেন্ট্রাল এবং স্টেটের ক্ষেত্রে বেতনের ফারাকটা অনেক কমে যায়, সেটা আমাদের পক্ষে খুবই ভালো। তো আজকের যেটা বলবো, কেউ প্রথম পয়েন্ট বলেছি কি, যারা অলরেডি সেন্ট্রালের জন্য পড়াশুনো করছো তারা একদমই এই ভিডিওতে যা বলবো সেটাতে তুমি মানার দরকার নেই। তুমি যেভাবে প্রিপারেশান নিচ্ছ তুমি প্রিপারেশান সেইভাবে নেবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি? দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, যারা অলরেডি কোনো টিচারের কাছে তুমি পড়ছো এবং ওনার গাইডেন্সে তুমি একটা প্রিপারেশান নিতে থাকছো এবং নিচ্ছ, সেটার থেকে কিন্তু তুমি কোনোভাবে, আমাকে হয়তো কথা বলা ভালো লাগছে তোমার, তুমি সেইভাবে হচ্ছে মানে মোটিভেট হয়ে বা সেখান থেকে ম্যানুপুলেট হয়ে তুমি অন্য কোনো স্যার ভালো পড়াচ্ছেন, উনি বলেছেন সেটাকে তুমি নেগলেক্ট করে আমি আবার বলছি বলে আমার কথাতে তুমি ঘুরে যাবে, এটা ভাই করবে না। কারণ আবার দুদিন পরে আমার থেকেও ভালো কেউ কথা বলবে, তার কথা শুনে তুমি আবার অন্য রাস্তা ধরে নেবে, আবার 4টা বই কিনে নেবে। এটা ভাই করবে না। ঠিক আছে? যেটা বলার সেটা হচ্ছে কি, আমরা সামান্য কয়েকটা বইয়ের কথা বলবো। সেই বইগুলো তুমি আগামী চোখ কান নাক বন্ধ করে একদম ডেডিকেটেডলি টার্গেট করবে আগামী 3 থেকে 4 মাস, যার তুমি প্রিপারেশনটা যাতে কমপ্লিট করতে পারো। ঠিক আছে? প্রথমে আসি বুক লিস্ট। আমাদের যেটা দরকার মেনলি সেটা হচ্ছে কি ভাই, মেনলি যেটা দরকার 1 নম্বর হচ্ছে দরকার জেনারেল স্টাডিজ। ঠিক আছে? জেনারেল স্টাডিজ, যার মধ্যে থাকবে কি, যার মধ্যে থাকবে 1 নম্বরে যদি আমরা বলি হচ্ছে হিস্ট্রি, দ্বিতীয় নম্বরে হচ্ছে আমরা বলি জিওগ্রাফি, 3 নম্বরে তোমাকে অবশ্যই পড়তে হবে পলিটি, যেখান থেকে প্রশ্ন তোমাকে শিওরলি আসবে পলিটি, ইকোনমিক্স, ইকোনমিক্স, তারপরে হচ্ছে এখানে আসবে সায়েন্স, তারপরে আসবে আমরা বলবো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি পরে পড়তে পারো, পরে যখন পরীক্ষা হবে সেই সময় তুমি প্রচুর মার্কেটে পিডিএফ পেয়ে যাবে, বই পেয়ে যাবে, লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে চলে যাবে। ঠিক আছে? মেন তোমার যেটা তৈরি করতে হবে এইটা। ঠিক আছে? এবং সায়েন্সের মধ্যে তুমি জানো এখানে 3টে, এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, পিসিএম। ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে তোমার বায়োলজি। ঠিক আছে? ম্যাথ তো তুমি আলাদা করে করবে এমনিতে। এইটা তোমাকে রেডি করতে হবে 1 নম্বর। দ্বিতীয় নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাকে হচ্ছে ইংলিশ পড়তে হবে, কারণ ইংলিশ ছাড়া তুমি কোনো চাকরি, একমাত্র রেলের চাকরি বর্তমানে হচ্ছে, কিন্তু তোমার যেহেতু বয়স পেরিয়ে গেছে তুমি ওদিকে তাকালে চলবে না। স্টেটের পরীক্ষা দিতে হবে, স্টেটের পরীক্ষাতে প্রত্যেক পরীক্ষাতে ইংলিশ তোমার থাকবে, তাহলে ইংলিশ তোমাকে পড়তে হবে। 3 নাম্বার তোমাকে পড়তে হবে হচ্ছে ম্যাথ। ঠিক আছে? এই হচ্ছে মেন জিনিস বলার। এবারে আসি, প্রথমে এটাতে আসি বই। কি বই পড়বে? দেখো, অলরেডি আমি কিন্তু একটাই বুক লিস্ট ইউটিউবে আমাদের চ্যানেলে বানানো আছে, যে কোন বই তুমি তোমার প্রিপারেশনে পড়বে। এরকম প্রত্যেক পরীক্ষার আগে আমি কোনোদিন ভিডিও বানাই না যে এই পরীক্ষার জন্য এই বই বুক লিস্ট পড়ো। ভাই, প্রিপারেশন সারা জীবনে তুমি একবারই নেবে, তারপরে সেইগুলোকে বারবার বারবার করে রিভিশন দেবে, একটা একটা পরীক্ষা দিতে যাবে। একটা পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার ভুলগুলো কোথায়। একটা দুটো তিনটে ম্যাক্সিমাম 5-6টা, আমার মতো এরকম
অন্তত 20 থেকে 30টা পরীক্ষা ফেল করার পরে তারপরে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক কী করা। আমি ভাই প্রচুর ফেল করেছি, তার থেকে পাস করেছি হয়তো অনেক কম। কিন্তু তোমাকে আমি বলছি এই কারণে যাতে তুমি ওই ফেলগুলো না করো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে করব কি, বই যেটা সিলেক্ট করব সেটাতেই ফোকাস থাকবো, ওটাকে আগে ভাই কমপ্লিট করব, ঠিক আছে? জেনারেল স্টাডিজের জন্য মার্কেটে যে দুটো বই আছে আমার মতে এই দুটো বই হচ্ছে সবথেকে বেস্ট বই। এবারে তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার আমি তো ক্লার্কশিপ পরীক্ষায় দিয়ে যাবো, আমি এই ডব্লিউবিসিএস এর বই কেন পড়বো? স্যার আমি তো সামনে যদি ফুড এসআইয়ের পরীক্ষা হয়, আমি তো ফুড এসআই পরীক্ষায় দিয়ে যাবো, আমি তাহলে ডব্লিউবিসিএস এর কেন বই পড়বো? ম্যাটারটা হচ্ছে ভাই ডব্লিউবিসিএস স্ট্যাম্পটা দেখে তোমার ঘাবড়ানোর কিছু নেই। জেনারেল স্টাডিজে যেটা তোমাকে বললাম, এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এগুলো তোমাকে পড়তেই হবে এবং সেটা তোমাকে ডেপথে পড়তে হবে। এরকম নয় স্যার আমি তো একটা গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবো, তাহলে আমি এত ডিটেলসে কেন পড়বো? প্রথম কথা, তুমি ডিটেলসে যখন পড়বে না, যখন তুমি এইটা নিজেকে তৈরি করে নেবে যে এত বেশি পড়ার কি দরকার, সঙ্গে সঙ্গে তুমি ভাই কিছু কয়েক হাজার ছেলেমেয়ের পেছনে চলে যাবে। কারণ তুমি কোনোদিন প্রেডিক্ট করতে পারো না যে এই প্রশ্নটা এই পরীক্ষার মতো করে আসবে, ঠিক আছে? তোমাকে পড়তে সব হবে। এবারে কি হবে, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ডব্লিউবিসিএস এর কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে, তখন কোশ্চেন ঘুরিয়ে দেবে, ট্রিকি কোশ্চেন করবে। কিন্তু তোমার অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সেম কন্টেন্ট তুমি এখানে হিস্ট্রি, জিওগ্রাফি যেগুলো পড়বে, ওয়ান লাইনার কোশ্চেন তুমি পরীক্ষাতে পাবে। তাহলে তুমি এখানে দেখো সবকটা সাবজেক্ট এখানে ভাই করানো আছে, সরকারি প্রকল্প, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভারতীয় কলা সংস্কৃতি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল। খুব ভালো বই, এই দুটো বই আমি পড়েছি, খুবই ভালো বই এই দুটো বই। এর মধ্যে তোমার যেটা মন চাইবে তুমি সেই বইটা নিয়ে নাও, নিয়ে তুমি পড়াশোনা ভাই শুরু করো। এরপরে হচ্ছে কি, জেনারেল স্টাডিজের কথা বললাম, পড়তে কেন হবে ডিটেলসে তোমাকে? কারণ তুমি পরীক্ষা দিতে যখন ভাই যাবে, অলরেডি যারা হচ্ছে ডব্লিউবিসিএস এর জন্য পড়ছে, যারা সিজিএল এর জন্য পড়ছে, যারা রেলের গ্র্যাজুয়েট লেভেলের জন্য পড়ছে, তারাও কিন্তু তোমার সঙ্গে ওই গ্রুপ ডির পরীক্ষায় বসবে, তারাও কিন্তু ওই ক্লার্কশিপের পরীক্ষায় বসবে, তারাও কিন্তু ফুড এসআইয়ের পরীক্ষায় বসবে। অতএব কোনোভাবে আমি যে কম জ্ঞান নিয়ে পড়ে ওই পরীক্ষা উতরে যাব বা ওই পরীক্ষা করে দেবো, ওটা কিন্তু ভাই নয়। তোমাকে পড়তে হবে, এইটা মাথায় নিয়ে তুমি পড়াশোনা ভাই করো, ঠিক আছে? এইটুকু জানবে, কেউ কারুর জন্য ভাই একটুও ছেড়ে দেবে না। পড়াশুনো তোমাকে করতেই হবে এবং সেটা পড়লে পড়ার মতো ভাই পড়ো। যে আমি মোটামুটি আগামী 6 মাস, 7 মাস, 1 বছর পরীক্ষা হবে বলেছে রাজ্য সরকারের বলে আমি যা হোক কোনোরকম টানছি, ওইরকম ভাই করলে হবে না, ঠিক আছে? তাহলে এটা গেল জেনারেল স্টাডিজের। এবারে আসছি ইংলিশের বই। আমি তোমাকে যেটা বলি সেটা এবারে ভালো করে শুনবে। জেনারেল স্টাডিজ, ইংলিশ, এগুলো জেনারেল স্টাডিজ তুমি যদি নিজে পড়ে নিতেও পারো, ভাই ইংলিশ, ম্যাথ এগুলো কিন্তু নিজে বই উল্টে পড়ে নেওয়াটা কিন্তু খুব চাপের ব্যাপার। এর জন্য তোমার গাইড লাগবেই লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলে দিই, অনেক সময় আমি অনেক জায়গাতে কমেন্ট করতে দেখেছি যে মাধ্যমিক লেভেলের হচ্ছে ওই ইতিহাস, ভূগোল, ওই সব বই পড়ো। ভাই ওগুলো হচ্ছে টোটালি ইউজলেস বই, ঠিক আছে? ওইগুলো কম্পিটিটিভের জন্য কোনো কাজে লাগবে না। তার কারণ বলি তোমাকে, আমাদের ইতিহাস, ভূগোল যে সমস্ত বই মাধ্যমিক লেভেলের, 4টা পেজে যে গল্প লেখা থাকে তার মধ্যে থেকে 2টো ইনফরমেশান ভাই পাওয়া যাবে। টোটাল বইটা টোটালি ওয়েস্ট হয়ে যাবে তোমার পড়াটা। এখানে যে প্রত্যেক পেজ পড়বে না, প্রত্যেক পেজে অন্তত হচ্ছে তুমি 20 থেকে 30টা করে ইনফরমেশান পাবে এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বোঝা গেল? এই জন্য মাধ্যমিক লেভেলের বই পড়ে কোনো লাভ হবে না। তোমাকে পড়তে হবে এই ধরনের স্ট্যান্ডার্ড বই পড়তে হবে, ঠিক আছে? এবারে ইংলিশের কথা যেটা বলছিলাম, তুমি ভাই একা এগুলোকে উদ্ধার করা খুব মুশকিল। তুমি হয় যদি কোনো ইউটিউব চ্যানেল পাও যেখানে ডিটেলসে সব করানো আছে, পার্ট বাই পার্ট, পার্টস অফ স্পিচ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন যা আছে ইংলিশে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ যদি পার্ট বাই পার্ট কেউ করিয়ে রেখে থাকেন, খুবই ভালো, তুমি ওই ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। না হলে আমি তোমাকে অবশ্যই বলবো সময় বের করে 3 মাস 4 মাসের জন্য কোনো একটা স্যারের কাছে তুমি গাইড নাও, পড়ো। কারণ তুমি না হলে একা উদ্ধার করতে পারবে না। এটা হচ্ছে ভাই সবথেকে বড় ব্যাপার। আমরা একটা জিনিস ভাবো, অনেক সময় অনেকে এটা বলে সব সেলফ স্টাডি করো। ভাই যে বা যারা সেলফ স্টাডি করছে না, একবার তাদেরকে জিজ্ঞেস করে আসবে যে কতটা উদ্ধার করতে পেরেছে। আর দ্বিতীয় কথা, যারা উদ্ধার করতে পেরেছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখে আসবে। তারা আগে কোনো না কোনো দাদার কাছে পড়েছে, কোনো না কোনো ইনস্টিটিউশনে ডেফিনেটলি সে পড়েছে, তার কাছে একটা রোড ম্যাপ তৈরি হয়ে গেছে, তারপরে গিয়ে সে সেলফ স্টাডি করছে। ব্যাপারটা হচ্ছে ভাই এরকম, ঠিক আছে? আমি বলবো, আর এই বইটা হচ্ছে ভাই ইংলিশের বেস্ট বই, কারণ এখানে ধরে ধরে সমস্ত জিনিস নিয়ম মাফিক এখানে শেখানো আছে। এটা হচ্ছে বেস্ট বই। এরপরে তুমি আমাদের আরও কিছু লোকে হচ্ছে সাজেশান দেয় পিকে দে সরকারের বই পড়তে। ভাই ওটা কম্পিটিটিভ ফিল্ডের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা বেশি এফেক্টিভ নয়।
ঠিক আছে? বেস্ট বই যদি বলো এটা বলতে পারো। আর.এস. আগরওয়াল স্যারের একটা বই আছে ইংলিশ, যেটা আমি পড়েছি, সেই বইটাও খুব ভালো। মোটামুটি এই বইগুলো তুমি দেখতে পারো। ওকে? ম্যাথের ক্ষেত্রে তোমাকে আমি হেল্প করতে পারি। আমাদেরই চ্যানেলে এই ক্লাসগুলো, যেটা কম্পিটিটিভের স্টেট গভর্নমেন্টের কথা যদি তুমি বলো, এখানে যা ক্লাস করানো আছে তুমি যদি করে নিতে পারো একবার, তারপরে যদি তুমি অঙ্ক করতে না পারো তুমি আমাকে এসে কমেন্ট করে যাবে। এখানে যা করানো আছে এতটাই ডিটেলসে করানো আছে, তুমি একটা দুটো ক্লাস দেখবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি দেখবে। এক একটা চ্যাপ্টার তুমি শুরু করো, যেভাবে করানো আছে, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, এইভাবে যেভাবে করানো আছে, পরপর সিকোয়েন্স মেনটেন করে তুমি ক্লাসগুলো করতে করতে যাও। ডিটেলসে ক্লাস করানো আছে, একদম বেস লেভেল, জিরো লেভেল থেকে করানো আছে। তুমি যদি এটা করতে পারো, তুমি জানবে ম্যাথের তোমার কোনো প্রবলেম হবে না, কোনো কোর্স কিনতে হবে না স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য। এইটুকু তোমাকে আমি 100% অ্যাসিওরেন্স দিতে পারি। এরপরেও তুমি যদি ভাবো যে এটা করার পরেও আমি আপডেটেড কোশ্চেন করতে চাই, আমরা হচ্ছে বর্তমানে ইউটিউবে ক্লাস লাইভ প্রত্যেকদিন 11:30টার সময় ক্লাস করাচ্ছি। ওখানে দেখো একদিন থিওরি ক্লাস, একদিন কনসেপ্ট ক্লাস চ্যাপ্টার ওয়াইজ, আর একদিন হচ্ছে প্র্যাকটিস ক্লাস করাচ্ছি। এবারে তুমি আর একটা জিনিস তোমাকে আমি হেল্প করতে পারি। তুমি যদি গিয়ে ইউটিউবে সার্চ করো বুক লিস্ট বাই মৃন্ময় স্যার বলে, তুমি এই কটা ভিডিও তুমি পাবে। দেখো, চাকরির পরীক্ষায় বেস্ট বুক লিস্ট, এটা হচ্ছে 3 বছর আগে বানানো ভাই, এবং সেটা এখনও সেমভাবে এফেক্টিভ। এবং যারা সেন্ট্রালের পরীক্ষার জন্য পড়বে তাদের জন্য এটা ঠিক আছে। যারা তোমরা 30 বছর বয়সের পরে শুধু স্টেটের পরীক্ষার জন্য পড়বে, তাদের জন্য ভাই এই ভিডিওটা বানানো আজকে। দেখো তুমি কিভাবে পড়বে, এখানে সব বানানো আছে। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য বই না পিডিএফ তোমাকে হেল্প করবে, সেটা তোমাকে ডিটেলসে বলা আছে। সরকারি চাকরির প্রস্তুতির নোট মেকিং কি তুমি কিভাবে করবে, সেটাও তোমাকে এখানে বলা আছে। নোট মেকিং তো ভাই করতেই হবে। নোট যদি তুমি মেক না করতে পারো, একটা বইয়ের 10টা পেজকে তুমি একটা পেজ 3টে পেজে কখনো শর্ট করতে পারবে না। আর শর্ট যদি তুমি না করো, পরীক্ষার আগে তুমি রিভিশন দিতে পারবে না। তুমি ভাবো ভাই, এই বই তুমি কখনো রিভিশন দিতে পারবে একদিনে? এই বইয়ের ভলিউম জানো, এরকম মোটা বই। এই মোটা বই তুমি কখনো পরীক্ষার আগে 1 সপ্তাহ ধরেও রিভিশন দিয়ে শেষ করতে পারবে না। এই জন্য নোট মেকিং তোমার খুব প্রয়োজন। নোট যদি তুমি বানাও, সময় লাগবে 2 মাসের জায়গায় 3 মাস, 3 মাসের জায়গায় 4 মাস সময় লাগবে। কিন্তু একবার নোট মেকিং হয়ে গেলে তারপরে ভাই তোমাকে কোনোদিন চিন্তা করতে হবে না। কম্পিটিটিভ ফিল্ডে প্রথমে তুমি যে 2-3টে সাবজেক্ট ভাই পড়বে না, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এর মধ্যে আপডেট হয় হচ্ছে ইকোনমিক্সটা আপডেট হয়, নাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এগুলোর কোনো আপগ্রেডেশনের জায়গাই নেই খুব বেশি। একমাত্র তুমি যদি হায়ার লেভেলের পরীক্ষা দিতে যাও WBCS, ওখানে সায়েন্স টেকনোলজি একটা পার্ট আছে। তার জন্য তোমাকে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে নজর রাখতে হবে। কিন্তু WBCS বাদ দিয়ে যদি স্টেটের যে কোনো পরীক্ষা তুমি যদি দিতে যাও, তার জন্য এত হাই কারেন্ট অ্যাফেয়ার্স, মানে সায়েন্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জানার কোনো প্রয়োজন নেই ভাই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমরা দেখলাম। এবারে তোমাকে আমি যে ভিডিওগুলো দরকার, সেগুলো আমরা এই টেলিগ্রাম চ্যানেলে তোমাকে আমি শেয়ার করে দেবো। ওটা তুমি কাজে লাগাতে পারো। ঠিক আছে? আবারও বলছি, পড়াশোনাটা যদি তুমি করবে ভাবো, এবং বেশি না, সারাদিনে তুমি যদি 4 থেকে 5 ঘন্টা বের করতে পারো, তুমি জানবে যে মোর দ্যান এনাফ। একটা কোনো কাজে যুক্ত আছো, কাজ করতে করতে তুমি পড়াশোনা করতে চাইছো, তাহলে অবশ্যই তুমি সেইভাবে মাইন্ডসেট বানাও যে আমি তো সারাদিনে 12 ঘন্টা পড়তে পারবো না। তাহলে আমি নিশ্চয়ই এইটুকু আমার নিজেকে বুঝিয়ে নিতে হবে যে আমি 3 মাস পরে চাকরি পেয়ে যাবো, এই মানসিকতা আমার না রাখাটাই ভালো। তাই নয় কি? তাহলে তোমাকে এই মানসিকতায় চলতে হবে। বয়স যেহেতু সরকারি চাকরির পরীক্ষায় রাজ্য সরকারে বেড়েছে, অতএব আমি একটা টাইম নিয়ে আমার সিলেবাসটা কমপ্লিট করে নেব। তারপরে সামনে যা নোটিফিকেশন আসে আমি একটাই পরীক্ষা দিতে যাবো। এই হচ্ছে ভাই মাইন্ডসেট হওয়া উচিত। ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে যদি তোমার কিছু সাজেশন থাকে, বা তোমার যদি কোনো কথা বুঝতে, মানে তুমি হয়তো ভুল করছো, বা আমি যদি কিছু বলছি তোমার মনে হয় যে না স্যার এটা এরকম হলে ভালো হতো, অবশ্যই তুমি কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে আমাদের যেটা বললাম জিস্ট বলে দিচ্ছি আরেকবার। 1, জেনারেল স্টাডিজ, এই বই পড়তে হবে। বই বললাম যে কোনো একটা বই নেবে, এবং লাস্টে আর একটা কথা আমি বলে দিই, পড়বে কিভাবে। ঠিক আছে? এক ধার থেকে স্যার পড়তে যাব না। পড়ার স্ট্র্যাটেজি তোমাকে বলি। পড়ার স্ট্র্যাটেজিটা ভাই এরকম হবে, তুমি যে কটা টপিক নিচ্ছ, ধরো আমি একটা এক্সাম্পল বলছি তোমাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, ঠিক আছে? ধরো এই টপিকগুলো আমার আছে। এদিকে আছে ইংলিশ, এবং এদিকে আছে ম্যাথ। প্রথম কথা হচ্ছে ইংলিশ, ম্যাথ হচ্ছে ডেফিনেটলি তোমাকে টার্গেট করতে হবে প্রতিদিনের বেসিসে। আর এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি যে কোনো 2টো বা যে কোনো 3টে সাবজেক্টও তুমি নেবে, প্রত্যেক দিনের বেসিসে পড়বে। এটা তুমি রুটিন বানাবে, ওই রুটিনের বাইরে তুমি যাবেই না। আর কখনো চেষ্টা করবে না আমি একদিনে সব উড়িয়ে দেবো।
ঠিক আছে? তার 3 দিনের দিন তুমি নিজে উড়ে যাবে। ঠিক আছে ভাই? কখনোই চেষ্টা করবে না আমি এক্ষুনি বই কিনে সব শেষ করে দেবো। একদমই না। কম্পিটিটিভ ফিল্ডটা হচ্ছে টোটালি ম্যারাথনের মতো। যে ধীর গতিতে ধীরে, ধীরে স্টেপ বাই স্টেপ উঠবে, সে হচ্ছে বেশি দূর যেতে পারবে। তুমি ১ম এ প্রচুর ছুটে নেবে, প্রচুর উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে নেবে, কিচ্ছু করতে পারবে না ভাই। ঠিক আছে? এইটুকু আমি তোমাকে বলছি। এবারে দেখো পড়বে কিভাবে? কিভাবে করবে? তুমি একদিন বসবে। তুমি একদিন বসে যতটুকু পড়তে পারছো সেটাকে একটা নোট ডাউন করো। যে আমি ইতিহাস থেকে একটা চ্যাপ্টার পড়তে পেরেছি, জিওগ্রাফি থেকে একটা চ্যাপ্টার পড়তে পেরেছি, পলিটি থেকে ২ টো চ্যাপ্টার পড়তে পেরেছি ডে 1 এ। তুমি ওটাকেই রুটিন বানিয়ে নাও। ঠিক? এবং দেখো হিস্ট্রিতে টোটাল কতগুলো চ্যাপ্টার আছে। আমি এক্সাম্পল হিসাবে বলি যে হিস্ট্রিতে উদাহরণস্বরূপ আমি বললাম স্যার ২৫টা চ্যাপ্টার আছে। ঠিক? জিওগ্রাফিতে ২৫টা চ্যাপ্টার আছে। পলিটিতে ৩০টা চ্যাপ্টার আছে। ইকোনমিক্সে ২০টা চ্যাপ্টার আছে। সায়েন্সে ৩টে মিলিয়ে প্রায় ৬০ খানা চ্যাপ্টার হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ৬০ খানা চ্যাপ্টার হবে তো? এবারে তুমি হিসেব করো পার ডে যদি একটা করে চ্যাপ্টার তুমি পড়ো, সেই সিকোয়েন্স অনুযায়ী তুমি কতদিনে সিলেবাসটা শেষ করতে পারবে। এইটা হচ্ছে তোমার ফিক্সড একটা গোল তৈরি করে নাও। ঠিক? প্রথমে তুমি সূচিপত্র খুলবে, যে কোনো বইয়ের সূচিপত্র পাবে তুমি। সূচিপত্রতে দেখে নাও কতগুলো করে চ্যাপ্টার আছে। ইতিহাসে ৩টে ভাগের মধ্যে অ্যানসিয়েন্ট, মেডিয়েভেল এবং হচ্ছে মডার্ন ৩টে ভাগে টোটাল কতগুলো করে চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারকে এবার তুমি ভাগ করো যে আমার টার্গেট হচ্ছে ৩ মাস। ৩ মাসে কমপ্লিট করব। ৩ মাসে হচ্ছে এবার তুমি ভাবো যে আমি হিস্ট্রি, জিওগ্রাফি আর সায়েন্সের একটা টপিক আমি প্রথম দিন পড়ব। এইভাবে করে ভাগ করো। একদম খাতায় নোট ডাউন করো। ডে 1 আমি হচ্ছে এই ৩টে চ্যাপ্টার পড়ব। ডে 2 এই ৩টে চ্যাপ্টার পড়ব। করে তুমি এই পুরো সিলেবাসটাকে ৯০ দিন তোমার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী ৯০ দিন, ১০০ দিন, ১২০ দিন তোমার যেটা ফ্লেক্সিবল মনে হবে। এরকম নয় আমাকে ৬০ দিনের মধ্যেই শেষ করতে হবে। যদি তোমার ওই ডেডিকেশন থাকে ডেফিনেটলি শেষ করো। কে তোমাকে ভাই আটকাবে? বলো। আমি যদি চাই যে আমি পুরো সিলেবাস তাড়াতাড়ি শেষ করব, এটা তোমাকে কে আটকাবে? কিন্তু তুমি নিজে রিয়েলাইজ করবে, আমার কথাটা তুমি মনে করবে যে ২ দিন, ৩ দিন, ৪ দিন, ১০ দিনের পরে দেখবে তুমি নিজে ফেড আপ হয়ে যাবে। তখন ভাল লাগবে না পড়তে আর। এটা যেন না হয়। ঠিক আছে? ধীরে, ধীরে এগোবে, দেখবে পড়তে ভালো লাগবে। আর একটা জিনিস তোমাকে আমি বলি, এক্ষুনি তোমরা অনেক কিছু কমেন্ট করতে আসবে। ভাই এই যা মনে তোমার প্রশ্ন আসছে না, প্রশ্নগুলোকে তুমি আটকে রাখো। ১ সপ্তাহ যেভাবে তোমাকে স্ট্র্যাটেজি বলছি পড়ার, তুমি ১ সপ্তাহ সেইভাবে পড়ো। তোমার নিজের প্রশ্নের উত্তর তুমি নিজে পেয়ে যাবে। তুমি যতক্ষণ পর্যন্ত ভাই রাস্তায় না নামবে না, তুমি দেখতে পাবে না সামনে কোথায় যাবে তুমি। ঘরে বসে যদি ভাবো যে ওই রাস্তায় এতদূর চলে যাওয়ার পরে তারপরে বাম দিক যাবো না ডান দিকে যাবো, এইগুলো তুমি প্রবলেম ফেস করবে। এখন যেগুলো বলছি তোমার মনে হাজার প্রশ্ন আসবে, ওইগুলো সব সাইড করো। কি করবে? পুরো সিলেবাসটাকে তুমি ভেঙে দাও, কতদিনে তুমি কমপ্লিট করতে চাইছো। সেই অনুযায়ী খাতায় বসে বসে আগে ম্যাপ বানাও। একবারই জীবনে ম্যাপ বানাবে। এরকম নয় যে আজকের একটা বানালাম ২ দিন পরে আর একটা বানাবো, এরকম নয়। ম্যাপ বানাও যে ডে 1 এ হচ্ছে আমি জিওগ্রাফির এই চ্যাপ্টারটা পড়বো। ডে 1 এ পলিটির হচ্ছে আমি এই ২ টো চ্যাপ্টার পড়বো। ডে 1 এ হচ্ছে আমি সায়েন্সের এই চ্যাপ্টারটা পড়বো। ব্যাস এই যে তুমি ঠিক করবে এবং আকাশ কুসুম তৈরি করবে না যে একদিনে পুরো ইতিহাসের মেডিয়াভেল উড়িয়ে দেবো, এরকম নয়। জিওগ্রাফির হচ্ছে পুরো আমি হচ্ছে ভূমিরূপটা একদিনে উড়িয়ে দেবো, এরকম নয়। রিয়েলিস্টিক বানাবে। তাতে ১২০ দিনের জায়গায় ১৫০ দিন হোক, কোনো ভাই অসুবিধা নেই। সারা জীবনে তুমি একবারই ভাই ইনভেস্ট করবে। এই মাইন্ডসেট নিয়েই হচ্ছে তুমি প্ল্যানটা বানাও। ঠিক আছে? তাহলে এভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে নিলে যে এখানে ২০টা চ্যাপ্টার আছে, তাহলে ২০টা চ্যাপ্টার ডে 1, ডে 2, ডে 3 করে এইভাবে বসাবে। প্রথম ২ দিন পড়লে, তারপরে ১ দিন গ্যাপ দিলে, তারপরে আরেকদিন পড়লে। এরকম করে ৫ দিন, ৪ দিন, ৬ দিন পরে তুমি ১টা বা ২টো দিন রাখবে রিভিশন দেওয়ার জন্য। রিভিশন না দিলে তুমি একদিক থেকে পড়তে যাবে, একদিক থেকে ভুলতে যাবে। কোনো লাভ হবে না ভাই ওটা পড়ে। বুঝতে পারলে? পড়তে হবে, রিভিশন দিতে হবে, তবে গিয়ে তুমি সেখান থেকে আউটপুট পাবে। একবারে বই নিয়ে সারাদিন পড়ে চলে গেলে, তারপরে মনে করতে বসবে, একটা জিনিস মনে থাকবে না। যতবার বেশি রিভিশন দেবে, বারবার করে পড়বে, তত বেশি তোমার মনে থাকবে। এবং তোমাকে আমি আরেকটা পয়েন্ট বলছি, খাতায় নোট ডাউন করে নাও। কোনো একটা পেজে, বইয়ের কোনো একটা পেজে তুমি একবার পড়েছো, ঠিক আছে? ৩০টা পয়েন্ট আছে, ২০টা পয়েন্ট আছে, টেবিল আছে, পড়েছো। ওই পেজটাকে ৫ দিন পরে তুমি আবার পড়বে, তুমি দেখবে ওর মধ্যে নতুন ইনফরমেশন। তার ৫ দিন পরে ওই পেজকে আবার পড়বে,
দেখবে আবার 3টে নতুন ইনফরমেশান পাচ্ছ। এইভাবে হচ্ছে বইয়ের ডেটাগুলো তোমার মাথাতে স্টোর হবে। প্রথম যেটা পড়বে তার মধ্যে 80% তুমি ভুলে যাবে, তোমার মাথাতে কিচ্ছু থাকবে না। তারপরের দিন যখন আবার রিভিশন দেবে, পুরনো যে 80% তোমার মাথা থেকে মুছে গিয়েছিল, সেই 80% এর মধ্যে 20% বা 10% তোমার মাথাতে স্টোর হবে। আগের যে 20% পড়েছিল তার মধ্যে থেকে 10% বাদ হয়ে গেছে আবার। এই করে যতবার বেশি রিভিশন দেবে, আগেরটা ভুলে যাবে, পরেরটা অ্যাড হবে, আগেরটা অ্যাড হবে, পুরনোটা ভুলে যাবে। এই করতে করতেই হচ্ছে তোমার মাথাতে ইনফরমেশনগুলো স্টোর হবে। তারপরে দেখবে তোমার মনে হবে না যে স্যার আমি ভুলে যাচ্ছি বলে। যত বেশি পড়বে অটোমেটিক্যালি তোমার এই জিনিসগুলো মাথাতে ফিড হবে। এই জন্য রিভিশনটা দরকার। একটা বই, একটা টপিক মিনিমাম 5 বার পড়ার পরে তারপরে ভাববে আমি নোট বানাবো। যখন এই পুরো জিনিসটা তোমার মধ্যে জিস্ট হয়ে যাবে না, এরকম 4টা পেজ তোমার মধ্যে মাথাতে জিস্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি তুমি নিজে যখন একটা নোট বানাবে, এখানে যে এতগুলো জিনিস আছে না, তুমি জাস্ট এইটুকু একটা ধরো এরকম করে একটা বানাবে, এখানে একটা স্টার দেবে, দিয়ে এখানে এরকম করে বানিয়ে ফেলবে, এখানে একটা পয়েন্ট দিয়ে দিবে, এখানে একটা পয়েন্ট লিখে দেবে, এখানে একটা পয়েন্ট। তোমার যেটা মনে থাকবে, যেটা তোমার কাছে সুইটেবল মনে হবে, তুমি সেটা এপ্লাই করবে। ঠিক আছে ভাই? এইটুকু বলার। অবশ্যই প্রিপারেশন শুরু করো, ডেডিকেশনের সাথে শুরু করো। এরকম যেন কোনোদিন মনে না হয় যে আমি যদি আর একটু ভালো করে পড়ে নিতাম চাকরিটা হয়ে যেত। এইটা যেন কোনোদিন না হয়। তোমার মনে সবসময় এটা থাকবে, আমি আমার 100% দিয়েছি, হয়নি, হয়নি, কিছু করার নেই। জীবনে আমরা যা, যা চাই, যেটার জন্য লড়াই করি, সবাই সবকিছু পায় থোড়ি? সবাই সবকিছু পায় না ভাই। তুমি দেখবে হার্ড ওয়ার্ক করার মাইন্ডসেটটা তৈরি করে নাও। কিছু না কিছু লাইফে ভাই করে নেবে। ঠিক আছে? চলো ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।